প্রথমত যদি আমরা সরকারের প্রথম দিন থেকে উত্তরবঙ্গের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন। উত্তরবঙ্গের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে বিরোধী অবস্থায় আমি ব্যক্তিগত স্তরে এবং সমষ্টিগতভাবে আমরা সেই সময় প্রচুর বিষয়কে তুলে ধরেছিলাম। এখন হচ্ছে সেগুলোকে কার্যকরী করা। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা উত্তরবঙ্গে যাচ্ছেন। শিল্পের বিকাশ, এটা হচ্ছে উত্তরবঙ্গের চাহিদা পরিকাঠামোর পাশাপাশি। এর আগে অর্থমন্ত্রী বেঙ্গল চেম্বার অফ কমার্স, তাদের সাথে একটা নর্থ বেঙ্গল চ্যাপ্টারের মিটিং হয়েছে শিলিগুড়িতে। আজকে আমরা আইসিসি, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নর্থ বেঙ্গলের যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে নিয়ে আমরা স্বপনবাবুর সাথে বসেছিলাম। মূলত এটা ছিল মূলত ইন্টারঅ্যাক্টিভ সেশন। এখানে ওনারা বিভিন্ন বিষয়, যেরকম ইলেকট্রিসিটি বিল, দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ কোথাও শিল্প স্থাপনে যে বিদ্যুতের যে বিল, সেটা কম্পারেটিভলি হায়ার দেন সাউথ বেঙ্গলের কোনো একটা বিশেষ জায়গা থেকে। এর ফলে আমাদের মূল বিষয় হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড, যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের অভ্যন্তরেও যে একটা প্রতিযোগিতা হয় সেটা যেন না পড়ে, এবং তার সাথে সাথে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তার সাথে আমরা একটা প্রতিযোগিতামূলক জায়গায় গিয়ে সেখানে দাঁড়িয়ে আমরা শিল্প বিকাশ করতে পারি। ইনভেস্টর সবসময় খোঁজে তার সুবিধা এবং সেই অনুযায়ী সে জায়গা স্থাপন করে। তার মধ্যে একটা ইন্টার ডিস্ট্রিক্ট বা ইন্ট্রা স্টেট একটা কম্পিটিশন আছে, আরেকটা হচ্ছে ইন্টার স্টেট কম্পিটিশন আছে। দুটো ক্ষেত্রেই উত্তরবঙ্গের যাতে একটু সুযোগ সুবিধা পাওয়া যায়, একটু ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে একটু যাতে উত্তরবঙ্গের কথা ভাবা হয়, এমএসএমইর ক্ষেত্রে যাতে একটু বিশেষ জায়গাগুলো পাওয়া যায়, জিএসটির যে রিড্রেসালগুলো আছে সেগুলো যাতে উত্তরবঙ্গের জন্য একটা সেট আপ তৈরি করা হয়। এমএসএমইর ক্ষেত্রে যেরকম প্রচুর লাইসেন্স, সেগুলো হচ্ছে কলকাতার থেকে আসতে হচ্ছে স্ল্যাব আকারে, সেটা যাতে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই লাইসেন্সগুলো দেওয়া যায়। অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস, তার সাথে সাথে সরকারের আর্থিক অবস্থা সবাই জানে, ফলে ক্যাশ বেনিফিট, তার পাশাপাশি নন ক্যাশ বেনিফিটের মধ্যে দিয়ে পলিসিগত কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে বিনিয়োগের একটা বাতাবরণ তৈরি করা, কনফিডেন্স তৈরি করা, সেই কাজের জন্যই আজকে বেশিরভাগ যারা এসছেন তারা ব্যক্তিগত স্তরে আমার বন্ধু ভাই হয়, তাদের একটা আগ্রহ ছিল, এবং তাদের যে নর্থ বেঙ্গল চ্যাপ্টার, তাতে প্রায় 40 জন আজকে যারা ইন্ডাস্ট্রির সাথে সরাসরি যুক্ত, তাদেরকে নিয়ে এসেছি। ভবিষ্যতে অন্যদেরকেও নিয়ে আসবো। এক পার বা সিঙ্গেল উইন্ডো এই বিষয়ে তো নিশ্চয়ই কোনো কথা আছে, এবং ইন্ডাস্ট্রিটা অনেক বড় ইন্ডাস্ট্রি, চা শিল্প, একদম চা নিয়ে একটা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, এবং চা শিল্প এই কথাটা আমার স্বপনবাবুর খুব মনে ধরেছে। চা শিল্পটা যে আমরা ওন করি, আমরা, অর্থাৎ এটা যে আমরা মানে বক্তব্য হিসাবে, ধরুন ওয়াইন, ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন, মানে ওয়াইনেরই ফ্রান্সের বিভিন্ন প্রদেশের বিভিন্নভাবে তারা ব্র্যান্ডিং করেছে। আচ্ছা, টিকে কি আমরা সেইভাবে ব্র্যান্ডিং করেছি? দার্জিলিং টি বাদ দিয়ে আমাদের সেই যে ব্র্যান্ডিং, ডুয়ার্সের টির একটা আলাদা টেস্ট, দার্জিলিং টির একটা আলাদা টেস্ট, কিন্তু এই যে ওন করা, এইটা ফলে একটা লং টার্ম পলিসি, টিকে একদিকে যেরকম ইন্ডাস্ট্রি হিসাবে সেটাকে বুস্ট আপ করা, এবং তার পাশাপাশি টি ট্যুরিজমটাকেও এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যার মধ্যে দিয়ে একটা বেনিফিট যাতে চা শ্রমিকদেরকে দেওয়া যায়, একটু হাই এন্ড টি ট্যুরিজমের দিকেও আমরা ভাবছি, অর্থাৎ খুব এক্সক্লুসিভ, এটাও আমাদের ভাবনার মধ্যে আছে। ফলে সবটা মিলিয়ে টি এর পাশাপাশি এখন তো 15% ল্যান্ড, যেটা এর আগে আমি বলেছিলাম যে 30%-এর বদলে 15%-এ ফ্রি হোল্ডের মধ্যে যাওয়া, সরকার তো এবার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে সেখানে দাঁড়িয়েও কি কি জায়গাগুলো আমরা সুবিধা দিতে পারি, এবং এই সময়কালে আরেকটা বিষয় এসছে, যারা ওই ছোট চা বাগান নিয়ে, পৃথিবীতে যে সমস্ত জায়গায় চা উৎপাদন হয় সেখানে
বড় চা বাগান, ছোট চা বাগান, মানে ফ্যাক্টরি এবং গার্ডেন একসাথে, বা শুধু গার্ডেন আছে ফ্যাক্টরি নেই, আবার শুধু ফ্যাক্টরি আছে গার্ডেন নেই, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা অ্যাকশন প্ল্যান টিকে নিয়ে তৈরি করবার কথা হচ্ছে। সময় লাগবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা এগোতে চাইছি। এক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য কথা, রাজ্যের আর্থিক অবস্থার তো আমরা সবাই জানি, কিন্তু আমাদের তো ইন অ্যাডিশন অফ দ্যাট আমরা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্স পাবো। আমরা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্টটাকে 100% যাতে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তারও কথা আমরা বলেছি। উদ্যোগপতিরা তারা বলছিলেন যে অনেক স্কিম আছে সেন্ট্রালের, সেই স্কিমগুলো তারা এতদিন পাননি, ফলে এবারে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, ডাবল ইঞ্জিন, তার একটা প্রভাব তাহলে এবার উত্তরবঙ্গের স্বাভাবিক। শুধু শিল্পপতিদের কেন, আমি বলছি যে একেবারে প্রান্তিক মানুষও যে যে সুযোগ সুবিধাগুলো পায়নি, ধরুন আয়ুষ্মান যোজনা, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, এই যে এটাও তো প্রান্তিক মানুষদের জন্য একটা বড় বিষয়, তারা পাননি। আবার ঠিক একইভাবে অনেক শিল্পের ক্ষেত্রে যে সমস্ত স্কিম, যেগুলো আমরা হয়তো যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোকে অ্যাভেল করতে পারিনি, সেগুলোকে অ্যাভেল করবার ক্ষেত্রে আরও বেশি শিল্প দপ্তর, এটা তাপসবাবু আছেন, অর্থমন্ত্রী স্বপনবাবু আছেন, তারা এই বিষয়ে আরও বেশি জ্ঞাত করবেন। কিন্তু এই যে স্পিরিটটা, অর্থাৎ গেটিং টু কাইন্ড অফ বেনিফিটস ফ্রম স্টেট অ্যান্ড সেন্ট্রাল, ইট উইল অ্যাকচুয়ালি বুস্ট আপ দ্য, আমি বলবো যে শিল্পের যে বুস্ট করার কথা বলেছি, ইট উইল বি ভেরি মাচ সংগত বলছি যে এই যে টিকে বলছেন ওন করা, বা একদিকে তো আমরা দেখছি চা বাগান, চা শ্রমিকদের পুনরুজ্জীবন বা চা শিল্পের একটা পুনরুজ্জীবন, কিন্তু যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা কিভাবে হবে, কোনো মানে সেরকম স্পেসিফিক? আমি স্পেসিফিক আজকের একটা প্রাথমিক আলোচনা, একটা রূপরেখা হয়েছে। আমি দার্জিলিংয়ের ছেলে হিসাবে, আমি যদি দার্জিলিংয়ে পাহাড় একটা আমার পরিচয়, একসাথে যদি আমি ল্যান্ড অফ টি হিসাবে চিহ্নিত করি, ইট ইজ আ কাইন্ড অফ ব্র্যান্ডিং। আজকে দার্জিলিং হচ্ছে ল্যান্ড অফ টি, অর্থাৎ চোখের সামনে কি হয়, চোখের সামনে যদি পাহাড় বলি, তাহলে কিন্তু চোখের সামনে পাহাড়, মানে দার্জিলিং বললে পাহাড় আসে আর চা বাগান আসে, তাহলে চা বাগান তো একটা আমার কাছে একটা ব্র্যান্ড। যেমন আমি সুন্দরবন যদি বলি, আমি বলি যে আমার চোখের সামনে কি আসে, আমার চোখের সামনে বাঘ আসে, আমার চোখের সামনে ম্যানগ্রোভ আসে। তো ব্র্যান্ডিং যারা এই সমস্ত কাজে দক্ষ বা পারদর্শী, তারা আমার থেকে আরো ভালো বলতে পারবে। কিন্তু আমি একটা জেনারেল কনসেপ্টে আমি যদি বলি, আমার কাছে কলকাতা যদি কেউ বলে, আমার কাছে গঙ্গা আছে, হাওড়া ব্রিজ আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, দিস আর অল দ্য কম্পোনেন্ট অফ দ্য ব্র্যান্ডিং। তাহলে সেইভাবে টিকেও আমরা, মানে টিকেও আমরা ব্র্যান্ডিং করি, ট্যুরিজম অ্যাসপেক্টসেও ব্র্যান্ডিং করি। তার ফলে টির যে একটা প্রমোশন, ওন করা, ল্যান্ড অফ টি, ল্যান্ড অফ টি, অর্থাৎ এটা আমি যাচ্ছি যেখানে চায়ের জায়গায়, চায়ের জায়গায় দার্জিলিং টি, সারা পৃথিবীতে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সারা পৃথিবীতে যদি চা কেউ খায়, তাহলে সে দার্জিলিং টি জানে না, এরকম হতে পারে। ফলে তার ওভারঅল ব্র্যান্ডিং করা, তার পপুলার করা, মানে ড্রিঙ্ক হিসাবে চাকে পপুলার করা, সেটাও কিন্তু কাইন্ড অফ ব্র্যান্ডিং। তো এই কাজগুলো আমরা করি। ল্যান্ড ব্যাংক, গভর্নমেন্টের যে ল্যান্ড ব্যাংক পলিসি রয়েছে, আপনি নিজে পর্যটন দপ্তরের মন্ত্রী, এই যে যারা বিজনেসম্যান আছে তারা ইনভেস্টমেন্ট করতে গিয়ে ল্যান্ডের একটা বড় সমস্যা, নর্থ বেঙ্গলের ল্যান্ড ব্যাংক পলিসি নিয়ে কি আলাদা করে? দেখুন, আমি খুব সহজ ভাষায় বলি, দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে জমি পাওয়া সহজ। ঠিক, আমাদের ওখানে অনেক জমি আছে, কানেক্টিভিটি এখন অনেক ভালো, রেল, রাস্তা, বিমান যোগাযোগও আরো ভালো হবে। ফলে ভবিষ্যৎ উত্তরবঙ্গের শিল্প স্থাপনে এইটুকু বলতে পারি। আর ল্যান্ড ব্যাংক ইত্যাদি, ইতিমধ্যে এই দপ্তরটি মাননীয় মুখ্যমন্ত্রীর আওতাভুক্ত রয়েছে, উনি দেখেন। আমি শুধু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বললাম যে জমি পাওয়ার প্রশ্নে উত্তরবঙ্গ হচ্ছে সব থেকে ভালো জায়গা শিল্পের জন্য, কেননা আমাদের ওখানে প্রচুর জমির প্রাবধান আছে। পলিটিক্যাল যাচ্ছি, বলছি এই যে এত টাকা উদ্ধার, প্রায় 20 কোটি টাকা, সোনা গয়না, এত কিছু উদ্ধার হয়েছে, মানে মূলত যার বিরুদ্ধে অভিযোগ তার কিন্তু এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি।
গ্রেপ্তার হয়েছেন মিনার, যার বাড়িতে টাকাটা পাওয়া গেছে, মাথাও ধরা পড়বে। আলিশান প্রাসাদ, পার্কিং বিশাল, ড্রোন দিয়ে ছবি যখন তুলে যখন এই সমস্ত কথা বলেন তখন না আমার শুধু একটাই দুঃখ হয় যে এরাও নাকি রাজনীতি করে। আমরাও করি, এরাও রাজনীতি করে, এটাই যন্ত্রণা। আর কি বলবো, চোরটাদের নিয়ে আর কতদিন বিবৃতি দেব? কিন্তু একবার ভাবুন তো, আমাদের মতন যারা রাজনীতিটাকে ভালোবেসে করে, এদের কথা যখন সামনে আসে তাহলে আমাদের আমাদের মানসিক অবস্থা কি হয়? আর এদেরকে তো একটা অংশের, এটা মানুন না মানুন, আমি মনে করি এই চোরটাগুলোকেও একটা অংশের এই যে কি বলে উচ্ছিষ্ট ভোগী, এরাই তো এদেরকে নেতা দাদা একটা চোরটা তাদের বাড়িতে বিয়েতে কোটি কোটি টাকা খরচা হয়, তখন কোনো কোনো শিক্ষিত মানুষও প্রশ্ন করে না যে এই অর্থের উৎস কোথায়। করে কি করে না। তো ফলে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে অনেক আলোচনা ইত্যাদি হবে, কিন্তু এই ধরনের মানুষের উপস্থিতি রাজনীতিকে এই সাম্রাজ্য বিস্তার হয়েছে, বারবারন্ত হয়েছে, মানে পাথর বালি পাচারে একেবারে আঙুল ফুলে তো মানে কলা গাছের। এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আধিকারিকদের, সরকারি আধিকারিক পার্টির পাওয়ার, তার অসৎ লোক, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দুর্নীতির মূল বাস্তবতা। আধিকারিকরা যদি অসৎ না হয় তাহলে কি এই কাজ করা সম্ভব না। আর পার্টি ইন পাওয়ার, যারা ক্ষমতায় আছে, তারা যদি নিজেদের সততা বজায় রাখে তাহলে কি এই কাজ করা সম্ভব না। ফলে উভয় পক্ষকেই আমার মনে হয় যে এক্ষেত্রে দায়িত্ব নিয়ে, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা সবসময় বলেন যে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, এটাই শক্তি আজকে সরকারি আধিকারিকদের এই দুর্নীতির মূলে উঠাঘাত করবার জন্য। শঙ্করদের কয়লা বালি পাথরের টাকা সরকারের খাতায় জমা না পড়ে চলে যেত তৃণমূল নেতাদের পকেটে, এবং যে রাজস্ব আদায় হতো তাতে কোষাগারের ঘাটতি দেখা দিত। এই কয়েক মাসে কাটমানি তোলাবাজি বন্ধ হতেই সরকারের রাজস্বও তো বাড়ছে। এটা তো ইটস আ গুড ফর দ্য স্টেট। আমাদের তো রেভিনিউ জেনারেট করা, নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার কমানো, এগুলো কথা তো আমাদের মুখ্যমন্ত্রী বলেইছে। এবং সত্যি কথা বলতে কি, আমাদের রেভিনিউ জেনারেট করা, ইনক্রিজ করাটা, এটা মানে কল অফ দ্য টাইম। এইটা আমাদের করতেই হবে, কারণ যে পরিমাণ মানুষের উন্নয়নের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে গেলে আমাদের রেভিনিউ জেনারেট করতেই হবে, বাড়াতেই হবে, এছাড়া কোনো পথ নেই। তৃণমূল আমরা তো রাজস্ব মানে কোনো অবস্থাতেই সরকারি যে রাজস্ব, সেই রাজস্বর যাতে নয়ছয় না হয়, লিকেজ না হয়, সে জিএসটি হোক, মানে স্টেট জিএসটি হোক, সিজিএসটি হোক, কোনো ক্ষেত্রে যাতে লিকেজ না হয়, এবং তার মধ্যে দিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি, ট্যাক্স নন ট্যাক্স দুটো ক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী, তার অভিজ্ঞতা, আমাদের যারা বর্ষিয়ার মন্ত্রীরা আছেন, আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দেশিকা আছে। আই এম ভেরি মাচ হোপফুল যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে আমাদের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্যের পক্ষে লাভদায়ক। আপনারা ক্ষমতায় আসার পর একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন, খারিজি মাদ্রাসা কোথায় রয়েছে এই ব্যাপারে যা বলার রিপোর্ট এসে গেছে। দেখা যাচ্ছে বর্ডার এলাকার 5 কিলোমিটার মধ্যে একাধিক বেআইনি খারিজি মাদ্রাসা। উদ্বেগের, দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে এটা চিন্তা। তবে বিষয়টি যেহেতু শিক্ষা দপ্তর সংক্রান্ত, ফলে মাননীয় দীপক বাবু এই ব্যাপারে বন্দে মাতরম বিল পাস হয়ে গেল, রাজ্যসভাতে হয়েছে, রাজ্য লোকসভায় কতটা এফেক্ট করবে? দেখুন, আমি বারবার করে একটা কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, বিরাসত আর বিকাশ। সবাই বিকাশ বলতো, আমাদের বিরাসতের কথা কেউ বলতেন না। বন্দে মাতরম হচ্ছে আমাদের বিরাসত, আমাদের ঐতিহ্য, যে স্লোগানকে সামনে রেখে অসংখ্য বিপ্লবী তারা তাদের প্রাণ দিয়েছে দেশ মাতৃকাকে স্বাধীন করবার জন্য। তো ফলে স্বাভাবিকভাবেই এর একটা গভীর প্রভাব শিশু মনে পড়বে, আমাদের মধ্যে পড়বে। এই যে দেশাত্মবোধ, জাতীয় চেতনা, এই যে সাম্প্রতিক কালের যে
আন্দোলন, আমি আন্দোলনের বিষয়বস্তু নিয়ে কখনো কথা বলার অধিকার নেই। আন্দোলন কে করবে সেটা আমি ঠিক করে দিতে পারি না, কিন্তু আন্দোলনের যে পরিভাষা, এই পরিভাষা দিয়েছে বামেরা, এবং সেই পরিভাষা যে যে শব্দবন্ধ সামনে উঠে এসছে সেটা ছিল রুচিহীন, অশ্লীলতার, তথাকথিত বাক স্বাধীনতার নামে ভারতীয় সনাতনী সংস্কৃতি, পারিবারিক বন্ধনকে আঘাত করা। এই যে শব্দগুলো বললাম, এগুলো যদি আপনারা বলেন, মানে এগুলো যদি দেখান আপনারা, তাহলে আপনি দেখবেন যে যে বাচ্চা ছেলেমেয়েরা যে ভাষায় তারা কথা বলছে, এই ভাষ্য তৈরি করবার ক্ষেত্রে কেউ যদি দায়ী হয়ে থাকে, তাহলে আমি বলবো তার দায় বামেদেরকে নিতে হবে। কেননা এই মানসিকতা তথাকথিত বাক স্বাধীনতার নামে, ওই কি বলে শৃঙ্খলাহীনের নামে, আসলে এটা যা করা হয় সেটা হচ্ছে চরম উচ্ছৃঙ্খল একটা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব এই আন্দোলনের মধ্যে পড়েছিল, যা পারিবারিক ক্ষেত্রে, আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে পারিবারিক ক্ষেত্রে এটা যে কত গভীর প্রভাব ফেলবে পরবর্তীকালে, সেটা নিশ্চিতভাবে যারা সমাজ বিশেষজ্ঞ তারা টুলু মণ্ডলটা নিয়ে একটু একটু হিন্দিতে হিন্দিতে জাস্ট বলো। 1 মিনিট।